আসসালামু আলাইকুম বন্ধুরা, নাবা টেক ওয়ার্ল্ডের উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের আজকের এই পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আমাদের যে সি প্রোগ্রামের যে ধারাবাহিক ক্লাস তোমরা অলরেডি দেখেছো। আমরা এর আগের একটা ভিডিওতে হচ্ছে সি প্রোগ্রাম প্র্যাকটিস করার জন্য একটা সফটওয়্যার কীভাবে সেট আপ করতে হয় সেটা দেখেছি, এবং গত পর্বে সি প্রোগ্রাম শুরু করার জন্য আমাদের যে বেসিক বিষয়গুলো জানার প্রয়োজন সেই বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে আমরা সরাসরি আমাদের যে সি প্রোগ্রাম প্র্যাকটিস করার যে সফটওয়্যারটা রয়েছে সেই সফটওয়্যারটা ওপেন করে সেখানে আমরা কিছু বেসিক কাজ করব। প্রোগ্রামের পুরো বিষয়টাতে না গিয়ে আমরা অল্প অল্প করে শিখবো এবং তোমাদেরকে কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করবো। বিনোদন বলতে কি, আমরা ছোট্ট ছোট্ট কিছু জিনিস ট্রাই করে দেখবো যে আসলে এগুলো দিয়ে কাজ হয় কিনা। আমরা ছোট ছোট বিষয়গুলো যখন শিখে যাবো এর পরবর্তী ভিডিও থেকে আমরা সরাসরি মেইন যে প্রোগ্রামগুলো সেগুলো লিখে ফেলবো। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা যে বিষয়গুলো দেখবো সেগুলোর সাথে এক দুইটা লাইন বাড়তি অ্যাড করে মূলত আমরা আমাদের যে রিয়েল প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমরা মূলত করবো, বা আমাদের যে সমস্যাগুলো দেওয়া হবে সি প্রোগ্রামে আমরা সেই সমস্যাগুলো সমাধান করব। তো আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা আমার সাথে মনোযোগ সহকারে থাকবে এবং আমি যে কাজগুলো করতেছি এগুলো ভালোভাবে দেখবে, নিজেরাও বাসা প্র্যাকটিস করবে, কি বলতেছি বিষয়টা ভালোভাবে এই যে তোমরা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। তো আমি সরাসরি যে আমাদের সফটওয়্যারটা রয়েছে কোড ব্লকস, এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের যে কোড ব্লকসের স্ক্রিনটা। তো আসার পরে আমরা প্রথমে যে কাজটা করবো, আমরা ফাইলে যাব, এখানে বাম পাশে ফাইল থেকে নিউ থেকে আমরা একটা এমটি ফাইল নিব। প্রথম কাজই হচ্ছে আমরা ফাইলটাকে সেভ করে ফেলবো, তাহলে আমরা কিছু বাড়তি সুবিধা পাবো। এই জন্য আমরা সেভ বাটনটাতে ক্লিক করবো এখানে, এবং আমাদের এখানে ডেস্কটপে সি প্রোগ্রাম নামে একটা ফোল্ডার আছে, সি প্রোগ্রামিং। এখানে আমরা আমাদের প্রথম যে আমাদের প্রোগ্রাম একটা নাম দেবো। সাপোজ আমি প্রোগ্রামের নাম দিলাম হচ্ছে টেস্ট, এবং এখানে শেষে .c লিখতে হয়, বাট এখানে আমি অলরেডি সেভ এস টাইপ সি আছে, তো এটা অটোমেটিকলি এক্সটেনশনটা .c চলে আসবে, বা যদি না আসে তোমরা এই যে test.c এভাবে লিখতে হবে। এটা লিখে আমি সেভ দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে আমি .c লিখিনি, তারপরেও চলে এসেছে, কারণ এটা একটা সি প্রোগ্রাম টাইপ সে আগে বুঝতে পেরেছে। তো এখন আমরা এই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছি, এখানেই মূলত আমরা আমাদের যে প্রয়োজনীয় যে প্রোগ্রামগুলো রয়েছে সেই প্রোগ্রামগুলো এই জায়গাটাতে লিখব। তো আমরা আজকে একদম বেসিক লেভেলের একটা প্রোগ্রাম এখন এখানে দেখবো। দেখো, আমরা যে কোনো প্রোগ্রাম শুরু করার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে যদি কোনো লাইব্রেরি ফাইল বা হেডার ফাইল আমাদেরকে অ্যাটাচ করা লাগে প্রোগ্রামের মধ্যে, সেটা আমরা করতে হবে। কিভাবে করতে হয়, #include এটা লিখে এই যে এরকম ব্র্যাকেট দিয়ে আমরা যে লাইব্রেরি ফাইলটা অ্যাড করতে যাচ্ছি তার নাম হচ্ছে stdio.h, তাহলে তার নামটা এরকম করে লিখবো stdio.h, এরপরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপরে মূল যে কাজ, একটা সি প্রোগ্রামের মূল যে জিনিসটা থাকতেই হবে সেটা হচ্ছে মেইন ফাংশন। এই মেইন ফাংশনটা থাকতেই হবে। এখন কিভাবে ফাংশন লিখে, প্রথমে ফাংশনের নাম লিখে তারপরে এরকম ব্র্যাকেট দিতে হয়, এরপরে একটা এন্টার দিয়ে আমরা নিচের লাইনে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ, এর মাঝখানে আমরা যা কিছু লিখব এগুলোই হচ্ছে আমাদের প্রোগ্রাম হিসেবে এক্সিকিউট হবে। ঠিক আছে, তো আমরা একদম বেসিক একটা জিনিস আজকে দেখবো, সেটা হচ্ছে সি প্রোগ্রামে কীভাবে কোনো একটা জিনিস প্রিন্ট করে। তোমাদের নিশ্চয় মনে আছে আমরা অ্যালগরিদম এবং ফ্লো চার্টে ওই যে লাস্টে এসে ফলাফল ছাপাই, ফলাফল প্রিন্ট করি, এই কথাগুলো বলি। তা আমরা আজকে সেই জিনিসটা দেখবো। দেখো, সি প্রোগ্রামে যদি কোনো জিনিস প্রিন্ট করতে হয় আমাদেরকে এই প্রিন্ট এফ ফাংশনের সহযোগিতা নিতে হয়। তোমরা একটা জিনিস সবসময় মনে রাখবে, যে কোনো ফাংশনকে কল করতে হলে, ইউজ করতে হলে প্রথমে ফাংশনের নামটা লিখে এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং এরপরে একটা সেমিকোলন দিতে হবে। আবার এই মেইনের পরে কিন্তু সেমিকোলন হবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে। এই প্রিন্টএফ ফাংশনের পরে এখানে আমাদেরকে সেমিকোলনটা দিতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। এখন আমরা যেই লেখাটা প্রিন্ট করতে চাচ্ছি সেটাকে কিভাবে লিখবো, প্রিন্টএফ ফাংশনের মধ্যে এই যে ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিব, দিয়ে এর ভেতর আমরা যে কথাগুলো লিখবো সেগুলোই আমাদের সি প্রোগ্রামের যে কনসোলটা রয়েছে সেখানে ওই স্ক্রিনে প্রিন্ট করে দেখাবে। সাপোজ আমি লিখতে চাচ্ছি ওয়েলকাম টু নাবা টেক ওয়ার্ল্ড। ওকে, এই লেখাটা লিখলাম। এখন আমরা দেখবো যে এটা যদি আমরা রান করি, এই প্রোগ্রামটা রান করি, তখন হচ্ছে আমাদের এই যে কনসোলে এই মেসেজটা আমাদেরকে দেখাবে। তো কিভাবে রান করতে হয় দেখো, সি প্রোগ্রামে যে এখানে এসে বিল্ড অপশন দেখতে পাচ্ছ, তোমরা বিল্ডে গিয়ে বিল্ড অ্যান্ড রান এটাতে যদি আমরা ক্লিক করি, প্রথম হচ্ছে আমার প্রোগ্রামটা কম্পাইল হবে। কম্পাইল মানে হচ্ছে প্রোগ্রামটাকে মেশিন ভাষায় জেনারেট করা হবে, 0 1 কনভার্ট করবে। এটা সফটওয়্যার নিজেই করবে, তার মধ্যে ওই ফ্যাসিলিটিসটুকু দেওয়া হয়েছে, এই জন্য আমরা এই সফটওয়্যারটা ব্যবহার করি। তো ওই যে ট্রান্সলেটর তোমাদেরকে এর আগে পড়িয়েছিলাম, অনুবাদক সফটওয়্যার, আমাদের হচ্ছে এই যে
আমাদের ল্যাঙ্গুয়েজ থেকে সেটাকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে তারপর এটাকে আবার রান করবে। তো আমি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথেই দেখো এটা বিল্ড হয়ে রান হয়ে গেছে এবং এই যে উপর ফার্স্ট লাইনে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু নাবা টেকল। এখানে যে দুইটা লাইন আছে এগুলো হচ্ছে কম্পাইলারের নিজস্ব ডেটা এখানে আসতেছে। তো এটা আমাদের এখন দেখা দরকার না, আমরা অন্তত এটা বুঝতে পারলাম যে আমরা একটা লেখা সি প্রোগ্রামে চাইলে এখন আমরা প্রিন্ট করতে পারবো। কিভাবে করতে হয় সেটা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, আমরা যদি এখানে অন্য কিছু চেঞ্জ করে দিই, যে সাপোজ লিখলাম যে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস, এটা লিখে আমরা যদি আবার বিল্ড অ্যান্ড রান, এই যে বিল্ড অ্যান্ড রান এটাতে ক্লিক করি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখন মেসেজটা চেঞ্জ হয়ে দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস এটা হয়ে গেছে। ওকে, ভেরি গুড। ওকে, এটা ক্লিক করলাম। এখন আমরা এবার একটু ভেরিয়েবলের সাথে এই কাজটা করতে চাচ্ছি। ভেরিয়েবলটা কি জিনিস জানো? আমি তোমাদেরকে আগে একটা ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, একটা ভেরিয়েবল কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাই। ভেরিয়েবলটা আমরা তৈরি করব হচ্ছে এই যে এই জায়গাটাতে। ভেরিয়েবলের কিন্তু আবার ডিক্লারেশনের দুটো জায়গা আছে, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো আমরা যদি এই যে হ্যাশ মানে মেইন ফাংশন শুরু করার আগে এই জায়গাটাতে উপরে যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, এইটা পুরো প্রোগ্রামের যে কোনো জায়গায় এই ভেরিয়েবলটাকে কল করলে সেই ভেরিয়েবলটা কাজ করবে। কিন্তু তুমি যদি মেইন ফাংশনের মধ্যে এসে কোথাও ভেরিয়েবল ডিক্লেয়ার করো, ইউজ করো, সেটা শুধুমাত্র এই মেইন ফাংশনের মধ্যেই কাজ করবে। মেইন ফাংশনের বাইরে কোথাও যদি তুমি এই ভেরিয়েবলকে কল করো তখন কিন্তু সেই ভেরিয়েবল কাজ করবে না, কারণ সেটা লোকাল ভেরিয়েবল, শুধু মেইন ফাংশনের মধ্যেই ছিল, সেটা গ্লোবাল ভেরিয়েবল না। তাহলে গ্লোবাল ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার করতে হয়? মেইন ফাংশনের আগে, অর্থাৎ একদম বাইরে শুরুতে আমরা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। এখন কীভাবে ডিক্লেয়ার করে দেখো, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হলে প্রথম হচ্ছে ভেরিয়েবলের ডেটা টাইপটা উল্লেখ করে দিতে হয়। সাপোজ আমরা একটা ভেরিয়েবল বা পাত্র নিচ্ছি যেখানে আমরা একটা পূর্ণ সংখ্যাকে রাখতে চাচ্ছি, তাহলে পূর্ণ সংখ্যার যে ডেটা টাইপ সেটা হচ্ছে ইন্টিজার, আর সি প্রোগ্রামের ভাষা সেটাকে আমরা সংক্ষেপে লিখবো INT, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এরপর একটা স্পেস দিতে হয়, স্পেস দিয়ে ভেরিয়েবলে একটা নাম দিতে হয়। সাপোজ আমার ভেরিয়েবলের নাম হচ্ছে বি, এরপর একটা ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দিয়ে আমি যদি ভেরিয়েবলের কোনো ভ্যালু অ্যাসাইন করে দিতে চাই, একটা ভ্যালু স্টোর করতে চাই এই ভেরিয়েবলের মধ্যে, সেটা আমরা ইকুয়াল সাইন দিয়ে এখানে লিখতে পারি। সাপোজ আমি ভেরিয়েবলের মানটা অ্যাসাইন করে দিচ্ছি 15, এটা লিখে শেষে সেমিকোলন দিতে হবে এরকম করে, কেমন? তাহলে দেখো আমরা কিন্তু লাইব্রেরি ফাইল কল করে শেষে সেমিকোলন দেইনি, মেইন ফাংশন কল করে শেষে সেমিকোলন দেইনি। কোনগুলোতে দিচ্ছি? এই যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেমিকোলন দিতে হচ্ছে, প্রিন্ট টাইপ ফাংশন কল করে সেমিকোলন দিতে হচ্ছে। এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে কোথায় দিতে হয় আর কোথায় দেওয়া যায় না। ওকে, আমরা এখন b = 15 এটা লিখেছি। এখন সাপোজ আমি এইভাবে একটা জিনিস লেখা দেখাতে চাচ্ছি যে এই যে মাই রোল ইজ, এই জায়গাটাতে আমার বি ভেরিয়েবলের মধ্যে যে মানটা আছে সেই মানটা এই জায়গা মানে 15, এই মানটা যেন এখানে দেখায়। এখন আমি এখানে যদি দেখো 15 যদি লিখে দেই কি প্রবলেমটা হয় দেখো, এই যে মাই রোল ইজ 15 এটা দেখাচ্ছে। এখন সাপোজ এখানে এসে আমার রোলটা হয়ে গেছে, কিছুদিন পর আমার রোল হয়ে গেছে 3, কিন্তু আমরা যদি আবার বিল্ড অ্যান্ড রান করি আমার রোলটা এখনও 15 দেখাচ্ছে, রোল তো চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না জানো? কারণ আমরা এখানে ডিরেক্ট 15 লিখে দিয়েছি, এখন আমাদেরকে এখানে 3 লিখতে হবে। 3 লিখে রান করলে তারপর দেখাবে রোল 3। এখন তুমি কি প্রোগ্রামের মধ্যে গিয়ে বারবার কি এই কাজটা করবা? সাপোজ তোমার এই যে ভেরিয়েবলের মানটা বাইরে থেকে কেউ একজন তোমার এই মানটা চেঞ্জ করতে পারে, হয়তো একজন ইউজার ইনপুট দিবে বা কোনো একটা ভাবে, আমরা যদিও কীভাবে ইনপুট দিতে সেটা এখন দেখছি না, কথার কথা তোমার রোলটা বা এই ডাটাটা যে কোনোভাবে ইনপুট দেওয়ার সুযোগ আছে। কিন্তু প্রিন্ট যে করবা, প্রিন্টের এখানে তাহলে তোমাকে কিন্তু এভাবে ফিক্সড 3, 4 এগুলো লিখলে হবে না, তোমাকে এখানে একটা ভেরিয়েবল বসাইতে হবে, যে ভেরিয়েবলের মানটা ওই ভেরিয়েবলের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। এই জন্য মূলত আমরা ভেরিয়েবল ব্যবহার করি। তাহলে আমরা যদি এখানে বি লিখে দিই, ওই বি এর মানটা এসে এখানে বসে যাবে। বাট এখন যদি এভাবে আমরা প্রিন্ট করি, এখানে আসছে মাই রোল ইজ বি। আচ্ছা, তার মানে এভাবে বিকে লিখলে হবে না। কীভাবে লিখতে হয় জানো? মানে আমরা মূলত এই জায়গাটাতে ওই যে এখানে যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবলের যে মান, সেই মানটা এখানে আমরা বসাতে চাচ্ছি। তাহলে কিভাবে এই কাজটা করতে পারি দেখো, আমরা এখন যে কাজটা এখানে করব সেটা হচ্ছে দেখো আমরা করব হচ্ছে যে জায়গাটাতে আমরা ভেরিয়েবলটাকে বসাতে চাচ্ছি সেই জায়গায় আমি লিখে দিব %d, এটা লিখে এরপরে এই যে প্রিন্টের ফাংশনের মধ্যে ডাবল কোটেশনটা শেষ হওয়ার পরে ব্র্যাকেট শেষ হওয়ার আগে আমরা একটা কমা দিব। কমা দিয়ে আমি জাস্ট কোন ভেরিয়েবলটাকে মিন করতে চাচ্ছি তার নামটা লিখে দেবো। আমার ভেরিয়েবলের নাম হচ্ছে বি, তাই আমি এখানে লিখে দিচ্ছি বি। সাপোজ আমার ভেরিয়েবলের নাম যদি থাকে ব্যাট, আমি এখানে লিখে দিব ব্যাট।
যেটা থাকবে সেটাই লিখে দিব। তাহলে কি করতেছি, আমি যে জায়গাটাতে ভেরিয়েবলের মানটা বসাতে চাচ্ছি সেই জায়গায় আমি জাস্ট মার্ক করে দিয়ে আসবো %d। এই %dটা লিখে এখন এই জায়গায় কোন ভেরিয়েবলের মানটা মার্ক হয়েছে সেটা বোঝানোর জন্য ডাবল কোটেশন শেষ করে একটা কমা দিব, কমা দিয়ে ব্যাট এটা লিখব। এখন মজার জিনিসটা দেখো, আমি যদি এখন এই প্রোগ্রামটা বিল্ড অ্যান্ড রান করি, এই যে দেখছো মাই রোল ইজ, আমরা তো এখানে 3 লিখে নিই, তাহলে 3টা কই থেকে আসছে, ওই যে আমার ভেরিয়েবলের মানটা ছিল সেই মানটাই মূলত এখানে চলে আসছে। এই যে দেখছো 3। আমরা যদি এখানে ভেরিয়েবলের মানটা চেঞ্জ করে 10 লিখি, দেখো মাই রোল ইজ হয়ে যাবে 10। মজার জিনিস না? আরও একটু মজার জিনিস তোমাদেরকে এখন দেখাই। সাপোজ আমি এই আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম হচ্ছে বল। বলের ভ্যালু দিচ্ছি হচ্ছে আমি 20, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দুইটা ভেরিয়েবল নিলাম, দেখো একই স্টাইলে। ব্যাট নামে একটা ভেরিয়েবল নিলাম, ব্যাটের এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল এবং এটা শুরুতে ভ্যালু দিয়েছি 10। আর বল নামে একটা ভেরিয়েবল নিয়েছি, এটা শুরুতে ভ্যালু দিয়েছি 20, ঠিক আছে? দুইটা। এবার আরও একটা ভেরিয়েবল নিচ্ছি, এই ভেরিয়েবলটার কোনো মান দিব না, টোটাল নামে আমি একটা ভেরিয়েবল নিলাম। এটাও একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। কারণ কেন ইন্টিজার টাইপের? ওই যে ভেরিয়েবলের নাম ডিক্লেয়ার করার সময় শুরুতে আমি ইন্টিজার দিয়েছি, তার মানে এটা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল। বাট এই ভেরিয়েবলের শুরুতে আমি কোনো মান অ্যাসাইন করে দেইনি। এখন আমরা কি করব জানো? আমি এখানে কোথাও এসে লিখলাম টোটাল ইকুয়ালস টু ব্যাট প্লাস বল। এটা লিখে কী হবে দেখো, টোটাল একটা ভেরিয়েবল, ব্যাট একটা ভেরিয়েবল, বল একটা ভেরিয়েবল। তার মানে আমি এখানে ব্যাট ভেরিয়েবলকে যখন কল করব, মূলত ব্যাট না আসে কি আসবে, ব্যাটের যে মান সেটা চলে আসবে এখানে। তাহলে ব্যাটের মান কত? 10, 10টা চলে আসবে। আবার বলকে যখন কল করেছি, বল ভেরিয়েবল কল করেছি, মানে মূলত এখানে কত চলে আসবে? 20 চলে আসবে। কেমন? কারণ এগুলো তো ভেরিয়েবল, তাহলে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা চলে আসবে। এরপরে কি হবে, ব্যাট এবং বল নামে যে দুইটা ভেরিয়েবল আছে সেই দুইটা ভেরিয়েবলের মান যোগ হয়ে টোটাল নামে যে আমার আরেকটা ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলের মধ্যে বসে যাবে। তাহলে দেখো আমরা কথার কথা ইংলিশে টোটাল ইজ ইকুয়ালস টু, এখানে আমরা এই যে ইকুয়ালের পরে এই জায়গাটাতে আমরা একটা ভেরিয়েবলের মান প্রদর্শন করতে চাই। এই জন্য যে জায়গায় প্রদর্শন করতে চাইবো, মানে আমি বললাম যে এই খেলার মাঠটা আমার, এই খেলার মাঠের এই জায়গাটাতে আমি একটা নোটিশ টাঙাবো, একটা খুঁটি গেড়ে দেব, এই জায়গাটা আমার। তো যেই জায়গাটা আমার সেই জায়গাটাতে কি করব, একটা খুঁটি দিয়ে আসবো প্রথমে মার্ক করার জন্য যে এটাই আমার জায়গা। তাইলে আমরা কি করব, মেসেজ যেখানে প্রিন্ট হচ্ছে মেসেজের কোন জায়গাটাতে আমি একটা ভ্যালু দেখাতে চাচ্ছি সেই জায়গাটাকে প্রথমে আমরা খুঁটি গাড়ে দিয়ে আসলাম। খুঁটি কেমনে গাড়ে? %d, এটা দিলে হচ্ছে একটা খুঁটি, মানে এই জায়গাটা আমার। এখন এই জায়গায় তুমি কি দেখাতে চাচ্ছ, যেটা দেখাতে চাচ্ছ সেটা কি করব, এই যে ডাবল কোটেশনটা তো শেষ হয়ে গেছে, এখানে ডাবল কোটেশন শেষ হওয়ার পরে তুমি একটা কমা দিবা, কমা দেওয়ার পরে যে ভেরিয়েবলের মানটা ওই জায়গায় দেখাতে চাচ্ছ তার নামটা লিখে দিবা। আমি এখানে টোটালের মানটা দেখাতে চাচ্ছি, অর্থাৎ তাহলে ঘটনাটা কি হবে, ব্যাট এবং বল নামে আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে, একটার মান 10 আর একটার মান 20। আর টোটাল সমান আমরা লিখেছি, টোটালের মান কি হবে, টোটালের মানটা আসবে ব্যাট এবং বল নামে যে দুইটা ভেরিয়েবল আছে তাদের ভ্যালুকে যোগ করার পরে যে নতুন ভ্যালুটা তৈরি হবে সেটা হবে টোটালের ভ্যালু। এবং এরপরে আমরা একটা লেখা প্রিন্ট করতেছি, যে লেখার মধ্যে আছে টোটাল ইজ ইকুয়াল টু, এভাবে হুবহু প্রিন্ট হবে। এবং এই জায়গায় আমাকে বলে দিচ্ছে %d, যেখানে দেখবো বুঝতে পারবো এখানে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে বলতেছে। কোন ভেরিয়েবলের ভ্যালু? টোটাল নামে যে ভেরিয়েবলের ভ্যালু সেটা আমাকে এখানে প্রিন্ট করতে বলছে। এই যে এখন দেখো এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, দেখছো টোটাল ইজ 30। কেমনে 30 হলো? ওই যে ব্যাটের ভ্যালু 10, বলের ভ্যালু 20, দুইটা মিলে যোগ হয়ে 30, সেই 30-এর মানটাই এসে এখানে বসে গেছে। তার মানে আমরা এই যে ভেরিয়েবলের ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারতেছি, ভেরিয়েবলের ভ্যালুটাও আমরা কি করতে পারতেছি, শো করতে পারতেছি। আরও মজার জিনিস এখানে দেখতে পারি, যেমন আমরা এখানে লিখলাম হচ্ছে টোটালের ভ্যালুটা হচ্ছে ব্যাট ইন্টু ব্যাট, অর্থাৎ ব্যাটের সাথে ব্যাটের মান গুণ হবে, মানে 10-এর সাথে 10 গুণ হবে, 10-এ কত হয়? 100। তাইলে আমরা যদি এখানে এখন এটা রান করি, দেখছি এখানে 100 চলে আসছে। কেন 100 চলে আসছে? কারণ টোটালের ভ্যালু হচ্ছে ব্যাটের ভ্যালুর সাথে ব্যাটের ভ্যালু গুণ করতে, ব্যাটের ভ্যালু 10, তার সাথে আবার ব্যাটের ভ্যালু 10 গুণ হলে 10-এ 100 এরকম। তার মানে আমরা কিন্তু খুব সহজে একটা ভেরিয়েবলের মধ্যে কিভাবে ভ্যালু স্টোর করতে হয় এবং সেই ভ্যালুটাকে কিভাবে প্রিন্ট করতে হয়, একটা লেখা কিভাবে প্রিন্ট করতে হয়, এই জিনিসটা মোটামুটি আমরা শিখে গেছি। এখন তোমরা এই যে আরও মজার একটা জিনিস চাইলে এখানে এখন দেখতে পারো,
সেটা হচ্ছে আমি জানি না তোমাদের কাছে এই জিনিসটা কি বোর লাগতেছে কিনা, তবে একটা আচ্ছা আজকে আর বেশি কিছু দেখাবো না, এখন যে জিনিসটা দেখাবো এটা দেখালে এটা একটা প্রোগ্রামই হয়ে যাবে ডিরেক্ট। তো প্রোগ্রামটা আর এখন দেখাতে চাচ্ছি না, এটা কালকে দেখাবো, মানে আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। সেটা হচ্ছে আমরা কিভাবে ইউজার থেকে একটা ভ্যালুকে আবার ইনপুট নিতে পারি। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমরা আগে থেকে সব কিছু দিয়ে দিছি, মানে দুইটা ভেরিয়েবলের মান যোগ হচ্ছে। কিন্তু জিনিসটা যদি এমন হতো দুইটা সংখ্যা, সেই দুইটা সংখ্যা মূলত ইউজার দিচ্ছে, মানে ইউজার নিজে থেকে বলবে একটা সংখ্যা এত আর একটা সংখ্যা এত, এবারে দুইটা সংখ্যাকে যোগ করে সেই যোগফলটা যদি দেখাইতে পারে তাহলে কিন্তু এটা একটা ক্যালকুলেটরের মতো হয়ে যাবে। সেই প্রোগ্রামটাই আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে তৈরি করা শিখব। আজকের ভিডিওতে আমি জাস্ট তোমাদের একটু ভয় কাটানোর জন্য এই এনভায়রনমেন্টটা কেমন, কোথায় আমরা প্রোগ্রাম লিখি, কিভাবে প্রোগ্রামগুলো লিখি, এটা জাস্ট বোঝানোর জন্য এই টুকটাক কয়েকটা লাইন তোমাদেরকে আমি দেখিয়েছি। আমি আশা করছি যে বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়েছি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও কারো যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এছাড়াও তোমরা জানো আমাদের একটা ফেসবুকের গ্রুপ রয়েছে, HSC ICT প্র্যাকটিস রুম। আমি এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা সবাই সেই গ্রুপটাতে জয়েন হয়ে সেখানে তোমাদের যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা তোমরা চাইলে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করবো সেখানে তোমাদেরকে কমেন্ট করে উত্তরটা দেওয়ার জন্য। আর আমাদের আইসিটির যে সবগুলো ভিডিও, বিশেষ করে পঞ্চম অধ্যায়ের সবগুলো ভিডিও আমি আলাদা একটা প্লেলিস্ট এই যে আমাদের চ্যানেলে গিয়ে আমি তোমাদেরকে দেখাই। তোমরা গুগলে গিয়ে ইউটিউবে গিয়ে নাবা টেক ওয়ার্ল্ড লিখে সার্চ করবা, প্রথমে সার্চ করে নাবা টেক ওয়ার্ল্ড চ্যানেলে যাবা, মোবাইল থেকেও করতে পারবা, মোবাইল থেকে করে এই যে প্লেলিস্ট অপশনে যাবা, ঠিক আছে? আমাদের চ্যানেলে মোবাইলে এই জিনিসটা দেখা, প্লেলিস্ট অপশনে গিয়ে এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে। তো তোমরা এখান থেকে হচ্ছে এই যে কই আমার কই 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 এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পঞ্চম অধ্যায়, এই প্লেলিস্টে গেলে তোমরা এখানে মোটামুটি এই যে সবগুলো ভিডিওর এখানে লিঙ্কটা, তোমরা সবগুলো ভিডিও সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে আমাদের ক্লাস ওয়াইজ, ঠিক আছে? সবগুলো ভিডিও এখানে আছে। তো তোমরা এভাবে ভিডিওগুলো সিরিয়াল ওয়াইজ দেখে নিবা। তো ঠিক আছে, আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না, এতটুকুই থাক। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা সরাসরি প্রোগ্রাম, অর্থাৎ আমরা এর আগে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো দেখেছিলাম সেই অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো এখন সি প্রোগ্রাম দিয়ে কীভাবে সলভ করতে সেই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ দেখবো ধারাবাহিকভাবে। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওতে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।